ওকে, হ্যালো এভরিওয়ান। আজ 16 ফেব্রুয়ারি। আজকে প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। এখানে বিএনপি বড় বিজয় এবং সামনের ঝুঁকি ও সম্ভাবনা। শুধু বিএনপি হিসেবে আমরা দেখবো না, এটা দেখবো যে আমাদের অর্থনৈতিক যে কিছু ঝুঁকি এবং কী কী সম্ভাবনা রয়েছে এবং উত্তরণের উপায়, সেটা আমরা দেখব। এছাড়া দেখতে পারি যে শহীদদের শোক সভা ঘিরে ইরানে আবারও অনিশ্চয়তা। আর চুক্তিতে ছাড় দিতে রাজি ইরান। সো ইরান কী ধরনের চুক্তিতে ছাড় দিতে রাজি ইরান এবং যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে, সেটা আমরা দেখব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে, এটা আমরা দেখব। এবং অন্য দুনিয়াতে শুধু একটা নিউজ রয়েছে বা ইনফরমেশন রয়েছে যে সিনাই উপদ্বীপে 10,000 বছরের প্রাচীন শিলাচিত্র। এই সিনাই উপদ্বীপটা কী, সেটি আমরা জানবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, এটা কিন্তু প্রথম আলো পত্রিকার প্রথম পাতা, যে বিএনপির মন্ত্রিসভার আকার বড় হবে না। এছাড়া এই আর্টিকেলটি রয়েছে। এছাড়া আরেকটা আর্টিকেল রয়েছে যে উর্দুকে চাপিয়ে দিতে বাংলা লিপি পরিবর্তনের ষড়যন্ত্র চাইলে পড়ে নিতে পারেন। আচ্ছা, অভিমতের সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। সাবেক মুখ্য অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে কর্মরত ছিলেন জাহিদ হোসেন, তার এই অভিমতটি পড়ে নিতে পারেন। আমাদের মূল আর্টিকেলে ফেরত যাওয়া যাক। আচ্ছা, আমরা এই আর্টিকেলটি দেখব। আর্টিকেলটি লিখেছেন সেলিম রায়হান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক। সো আর্টিকেলের কিছু মেইন পয়েন্ট আমি হাইলাইট করেছি, সেটা আমরা দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে কি বলেছেন উনি বলেছেন, যদি বিএনপি আধিপত্যের পরিবর্তে সংলাপ, দমনমূলক পন্থার পরিবর্তে সংস্কার এবং সংঘাতের পরিবর্তে পুনর্মিলনের পথ বেছে নেয়, তবে এই সংখ্যাগরিষ্ঠতা একটি নতুন রাজনৈতিক স্থিতিশীলতার সূচনা করতে পারে। অন্যথায় উপরিভাগে শৃঙ্খলা দেখা গেলেও অন্তর্নিহিত অস্থিরতা থেকে যাবে। আচ্ছা, এখানে শুধু বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো না, আমরা দেখবো পুরো বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কীভাবে দ্রুত স্থিতিশীল করা যায়। ওকে, সেখানে কিন্তু কিছু প্রবলেম আছে, সেগুলো হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। হ্যাঁ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সে কি হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। ব্যাংকিং খাতে দুর্বল শাসন ব্যবস্থা রয়েছে। ঋণের সমস্যা রয়েছে। দেশীয় বিনিয়োগের পরিবেশে অনিশ্চয়তা রয়েছে। ব্যবসা পরিচালনা ব্যয় বৃদ্ধি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া কি বৈদেশিক ঋণ পরিশোধের যে চাপ আমাদের মানুষের উপর, এটি আমরা দেখব। এছাড়া রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা। ওকে, এই 9টি আমাদের সামনে চ্যালেঞ্জেস। ওকে, এখন কীভাবে চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করা যেতে পারে। যে রাজস্ব শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, আর্থিক খাতে নিয়ন্ত্রণ জোরদার করতে হবে এবং দীর্ঘদিনের বিনিয়োগ বিরোধী যে কাঠামো দুর্বলতাগুলো গড়ে উঠেছে, সেগুলোকে সমাধান করতে হবে। রাজস্ব শৃঙ্খলা নিশ্চিত করতে হবে আমাদের, আর্থিক খাতে নিয়ন্ত্রণ জোরদার করতে হবে এবং দীর্ঘদিনের বিনিয়োগ বিরোধী কাঠামোগত দুর্বলতাগুলো সমাধানে উদ্যোগ নিতে হবে। ওকে, আচ্ছা, এখন জনগণ কী চায়? জনগণ কিন্তু বা বিনিয়োগকারীরা কী চায়? বিনিয়োগকারী ব্যবসায়ী সাধারণ মানুষ ধারাবাহিকতা দেখতে চান। নীতিমালায় হঠাৎ পরিবর্তন তারা টলারেট করতে পারেন না। সো নীতিমালায় হঠাৎ পরিবর্তন হবে না, এরকম যদি কোনো ইঙ্গিত থাকে, তাহলে ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা বা সাধারণ মানুষ আস্থা রাখতে পারবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো সেলিম রায়হান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক। সো এখানে পরবর্তীতে আর্টিকেল রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের উত্তেজনা। তো এই শহীদের শোকসভা ঘিরে ইরানে আবারও অনিশ্চয়তা। সো জেসন বার্কের এই আর্টিকেলটি অনুদিত। তো এখানে দেখা যাক কি লেখা আছে যে অনেক বিশ্লেষণের মতে দুই পক্ষের অবস্থানের ফারাক এতটাই বেশি যে তা সহজে মেটানো সম্ভব নয়, বরং সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। এখন ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে 1979 সালে। সো এই বিপ্লবের পর যারা ক্ষমতায় এসেছিল, তাদের নিয়ন্ত্রণ এখন চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য ইরানের শাসন পরিবর্তনে বলে মনে হচ্ছে। এখন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের প্রশাসন মনে করছেন যে ইরানের শাসন পরিবর্তনই এখন প্রধান লক্ষ্য। ওকে, আচ্ছা, যে 1979 সালের পর বিপ্লবে যারা ক্ষমতা এসেছিলেন, তাদের নিয়ন্ত্রণ এখন চ্যালেঞ্জের মুখে। আচ্ছা, 1979 সালে কিন্তু রেজা শাহ পাহলভি বিক্ষোভের মুখে দেশ ত্যাগ করার পরে কিন্তু তিনি আমেরিকাতে ছিলেন, দীর্ঘদিন অবস্থান করেছেন। রিসেন্টলি খুব সম্ভবত জার্মানিতে একটি জনসভায় তিনি বক্তৃতা প্রদান করেন। তো তিনি চান যে ইরানে যদি বর্তমানে যে বিক্ষোভ চলছে, এই বিক্ষোভে
এর ফলশ্রুতিতে যে নতুন যে সরকার গঠিত হতে চায় বা হতে পারে, যে সেখানে রেজা শাহ পাহলভী আবার নিজের নেতৃত্ব দেওয়ার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। সো এটা কিন্তু যুক্তরাষ্ট্রের মদতে কিন্তু এরকম অভিব্যক্তি তিনি ব্যক্ত করতে পারছেন। যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য কিন্তু ওই যে ইরানের শাসন পরিবর্তন, এটাকে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে। তো পরবর্তীতে দেখি আমরা যে সাম্প্রতিক বিক্ষোভের অন্যতম কারণ হচ্ছে কি লাগামহীন মূল্যস্ফীতি। লাগামহীন মূল্যস্ফীতি কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আজ যারা ইরান পরিবর্তন চান তাদের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সফল হতে হলে ব্যাপক জনসমর্থন এবং একটি বিস্তৃত ঐক্য গড়ে তুলতে হবে, কিন্তু সেই ঐক্যের ভেতরে থাকবে নানা মত ও ভবিষ্যৎ কল্পনা। আমরা ইরানের বর্তমান পরিস্থিতি একটু দেখে আসি যে কি হচ্ছে ইরানের বর্তমান বিক্ষোভের কারণ কি। আচ্ছা, 2025 সালের ডিসেম্বর থেকে চলমান ইরানের বিক্ষোভের মূল কারণ হলো তীব্র অর্থনৈতিক সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম। ইরানের রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এছাড়া দীর্ঘদিনের রাজনৈতিক নিপীড়ন, ব্যক্তিগত স্বাধীনতায় কড়াকড়ি এবং সরকারের প্রতি সাধারণ মানুষের ব্যাপক অসন্তোষ এই গণবিক্ষোভের অন্যতম প্রধান কারণ। তো বর্তমান বিক্ষোভের প্রধান দিকগুলো কি? বর্তমান বিক্ষোভের প্রধান দিকগুলো হচ্ছে অর্থনৈতিক অস্থিরতা, জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছানো এবং মুদ্রা অবমূল্যায়নের ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের বিরুদ্ধে অবস্থান প্রাথমিকভাবে অর্থনৈতিক কারণে শুরু হলেও যে বিক্ষোভ দ্রুতই রাজনৈতিক রূপ নিয়েছে এবং অনেকেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও বিদ্যমান ইসলামী শাসন ব্যবস্থার অবসানের দাবি থেকে স্লোগান দিচ্ছেন। তো নিপীড়নের বিরুদ্ধে যে ক্ষোভ 2022 সালে মাহসা আমিনের মৃত্যুর পর থেকে চলমান পোশাক আইন এবং সামাজিক স্বাধীনতার উপর কড়াকড়ির বিরুদ্ধে নারীরা এই বিক্ষোভে সক্রিয় ভূমিকা রাখছেন। কারণ ভৌগোলিক বিস্তার কি এখানে, যে তেহরান সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভকে 1979 সালে বিদ্রোহের পর অন্যতম বৃহত্তম আন্দোলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মূলত চরম দারিদ্র্য, উচ্চ মূল্যস্ফীতি এবং সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার অভাবের একটি সম্মিলিত ফল হচ্ছে এই বিক্ষোভ। সো ইরানের কিন্তু বর্তমান বিক্ষোভ সে 1979 সালের বিক্ষোভের মতোই, কিন্তু 1979 সালের বিক্ষোভটা ছিল তৎকালীন শাসক রেজা শাহ পাহলভীর কে ক্ষমতা থেকে সরানোর, আর বর্তমান যে বিক্ষোভটা চলছে সেটা বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে। আচ্ছা, পরবর্তী আর্টিকেলে যাওয়া যাক। আচ্ছা, আন্তর্জাতিক পাতায় আমরা দেখি যে চুক্তিতে ছাড় দিতে রাজি ইরান। তো বুলেট পয়েন্টগুলো দেখেই নেই আমরা, যে আগামীকাল সুইজারল্যান্ডে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হতে পারে, যে আগামীকাল এই আলোচনায় থাকবেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। এখন কি বলছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র চরম উত্তেজনার মধ্যে সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসেছিল দুই দেশ। ওকে, যে গত সোমবার ইরানের পরমাণু প্রধান বলেছিলেন যদিও যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়, তাহলে নিজেদের কাছে থাকা সবচেয়ে পরিশোধিত ইউরেনিয়ামের ঘনত্ব কমাতে রাজি তারা। তবে তিনি বলেন তেহরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বাদ দেবেন না। কারণ পশ্চিমা দেশগুলোর অভিযোগ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান, কিন্তু যদিও তেহরান এটি বরাবরই নাকচ করে আসছে। আচ্ছা, এখানে শনিবার কিন্তু আবার ট্রাম্প বলেন যে ইরানে ক্ষমতা পরিবর্তন হওয়াটাই সবচেয়ে ভালো উপায়। সো আমরা কিন্তু প্রিভিয়াস আর্টিকেলে দেখলাম যে সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাটা মেনশন করা আছে যে ইরানের ক্ষমতা বদলে কিন্তু এখন একমাত্র উপায়। এছাড়া ইন্টারন্যাশনাল পেজে আর গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই। অর্থ বাণিজ্যতে একটু এমসিকিউ টাইপের ইনফরমেশন আছে, যে দুটি স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। সো আমরা দর পতন ওগুলো নিয়ে অত আলোচনা করবো না, কথা বলবো না। আমরা দেখবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচক এই আর্টিকেলে রয়েছে। এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এক্স, ডিএসই এক্স, ডিএসই 30 আর ডিএসই সারিয়া। এই তিনটে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচক অ্যাকচুয়ালি এগুলো। আচ্ছা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে বলা হচ্ছে সিএসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, এখানে প্রতিশ্রুতি দেয়নি ভারত, চীন, রাশিয়া, এটা একটু দেখে নিই। যে প্রথম থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হয়, তাই এর প্রভাব ফেলেছে বিদেশি ঋণ সহায়তার প্রতিশ্রুতিতে।
যেখানে দেখি যে রাশিয়ার অর্থনৈতিক একটি প্রকল্প চলমান, সেটা কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের খরচ কিন্তু $13 বিলিয়ন। প্রকল্পটির খরচ $13 বিলিয়ন। আর ইতিমধ্যে কি $11.98 বিলিয়ন ঋণ দিচ্ছে। প্রকল্পে তারা $11.98 বিলিয়ন ঋণ দিচ্ছে, খরচ হচ্ছে $13 বিলিয়ন। পরবর্তী আর্টিকেলে আচ্ছা, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। আচ্ছা, এটি কেবল কিন্তু শুল্ক চুক্তি নয়, বরং বাণিজ্য, বিনিয়োগ ও নীতিগত সমন্বয়ের একটি বিস্তৃত কাঠামো। চুক্তির সফলতা নির্ভর করবে বাস্তবায়নের দক্ষতা, দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী কৌশল পরিকল্পনার উপর। তো যে কোনো চুক্তি কিন্তু এই তিনটি বিষয়ের উপর নির্ভর করছে, যে কি কি? বাস্তবায়নের দক্ষতা, দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। এবং চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে বস্ত্র ও তৈরি পোশাক খাতে বিশেষ সুবিধা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার, যেখানে মোট রপ্তানির 80% তৈরি পোশাক। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে তুলা, কৃত্রিম তন্তু আমদানি করে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে পারস্পরিক শুল্ক হবে কি শূন্য, অর্থাৎ কোনো শুল্ক থাকবে না। যে যুক্তরাষ্ট্র থেকে যদি আমদানি করি কোনো তুলা বা কৃত্রিম তন্তু, সেগুলো দিয়ে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করার ক্ষেত্রে কোনো শুল্ক থাকবে না। আচ্ছা, এতে কী হবে? বিশেষ করে ভিয়েতনাম, ভারত সহ অন্যান্য উৎপাদক দেশের সাথে প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশ একটি বিশেষ সুবিধা পাবে। আচ্ছা, চুক্তির বাজার প্রবেশাধিকারের দিক থেকেও চুক্তির উল্লেখযোগ্য। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় 2,500টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, যেগুলোর মধ্যে রয়েছে ওষুধ, কৃষি পণ্য, প্লাস্টিক, কাঠ ও কাঠজাত পণ্য। আচ্ছা, খাদ্য মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে জ্বালানি ব্যয়, এটা আমরা দেখি। আচ্ছা, সার্বিক মূল্যস্ফীতি, আচ্ছা দ্বিতীয় প্রান্তিক বার্ষিক গড়ে সার্বিক মূল্যস্ফীতি কমে কিন্তু হয়েছে 8.31%। ওকে, 8.31% বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি। আচ্ছা, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, আমদানি বেড়েছে, বাজারে চাপ, এটা হচ্ছে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি আর্টিকেল, আপনি পড়ে নিতে পারেন। আচ্ছা, এখানে আমরা দেখব যে সিনাই উপদ্বীপে 10,000 বছরের প্রাচীন শিলাচিত্র পাওয়া গেছে। সিনাই উপদ্বীপটা কি? সিনাই উপদ্বীপটা হচ্ছে কোথায় অবস্থিত? সিনাই উপদ্বীপটা অবস্থিত কোথায়? মিশরে। যা 1967 সালে যা 1967 সালে যা 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল দখল করে নেয়। এটা পরবর্তীতে আবার 1982 সালে একটি চুক্তির মাধ্যমে ইসরায়েল এটি সিনাই উপদ্বীপ মিশরকে ফেরত দেয়। সো বর্তমানে কিন্তু সিনাই উপদ্বীপের অবস্থান বা অধিকার মিশরের মধ্যে রয়েছে, মিশরের কাছেই রয়েছে। তো এই সিনাই উপদ্বীপে পাওয়া গেছে 10,000 বছরের প্রাচীন শিলাচিত্র। এটা হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকার রিভিউ প্লাস একটু আলোচনা। আপনি চাইলে পুরো পত্রিকাটি পড়ে নিতে পারেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।